গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে সময় হচ্ছে এখন ওই 10টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেছি 8টা হবে। তো তারপর মেয়েকে নিয়ে একটুখানি পড়তে বসিয়েছিলাম, কারণ কি বলতো ছোটো মেয়ে এখন যথেষ্টই ছোট, তাই ওকে একটু পড়াশোনার ব্যাপারগুলো বলে বলেই করাতে হয়। অবশ্য বড়টাকেও করাতে হয়, কারণ আজকালকার বাচ্চারা কিন্তু না বললেই নিজের থেকে যে পড়াশোনা করবে সেটা কিন্তু কোনো বাচ্চাই মনে হয় যেন আমার করে না। তো ওদের পিছনে লেগে লেগেই সব কিছু করাতে হয় আর কি। তো দেখো আমার হাজব্যান্ডের কিন্তু অনেকক্ষণ আগেই টিফিন করা হয়ে গেছে আর আমরা খাচ্ছি কি বলতো পরোটা আর তরকারি। তো মেয়েরা বললো যে মা আজকে একটুখানি পরোটা খাবো, তো তার জন্যই আর কি বললাম যে ঠিক আছে তাহলে নিয়ে আয়। তো মেয়েই গিয়ে নিয়ে এসেছে দোকান থেকে। আর যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রান্নাঘরে দেখো এই যে কুমড়োর শাকটা কালকে সন্ধেবেলা সব কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি। কারণ কি বলতো যেদিন রান্না করব সেদিন কিন্তু কেটে কুটে একা হাতে সব কিছু করা যায় না, তাই আগের দিনই এই সব কাজগুলো করে গুছিয়ে রাখি যাতে করে পরের দিন সময় মতো সব কিছু শেষ করতে পারি। তো ওই যে ওদিকে দেখো ডেলিকার মেনু আমাদের যেটা তোমাদের বলি, ভেন্ডি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে শাকটাও প্রেশার কুকারে দিয়ে দিলাম। ততক্ষণে কি বলতো এই যে টক দইটাও মানে কৌটোতে ঢেলে নিচ্ছি, এদিকে ভাতের চালটাও জলের মধ্যে দিয়ে একদম রেডি করে রাখলাম। তো কিছুক্ষণ ভিজুক, তারপর আর কি ভাতটা বসাবো। তো ওদিকে রান্নাঘরে সিদ্ধ করতে সব বসিয়ে দিয়ে চলে এসেছি কি বলতো বেডরুমে, বিছানাপত্রগুলো তুলে নিচ্ছি। আর এসে আবার ভাবছিলাম যে এই রুমের বেডশিটটাও একটুখানি চেঞ্জ করব। তো যাই হোক দোমনামুনি করে আর চেঞ্জ করিনি, এটা থাক ভেবেই ছেড়ে দিলাম আজকের জন্য। তো মেয়েদের রুমের বেডশিটটা আজকে কিন্তু চেঞ্জ করতেই হবে। তো যাই হোক দেখো এই যে জামা কাপড়গুলো আমার ওই জানালাতে আমি মেলে রাখি, কারণ সকালবেলায় তোমাদের বলি না এত রোদ্দুর আসে, যেহেতু এটা পূর্ব দিক, তো ওই মানে ভোরবেলার দিকেই একদম ঘুম ভেঙে যায় জানো। তো আর যেহেতু আমরা ভিডিওতে ভয়েস দিতে দিতে এডিটিং করতে করতে শুতে কিন্তু আমাদের অনেকটাই রাত হয়ে যায়, তো ওই জন্য খুব সকালে কিন্তু আমরা ঘুম থেকে উঠতে পারি না। তো ওই জন্যই ওই জানালার মধ্যে কিছু একটা মেলে রাখি, তাহলে কি হয় রোদটা ঘরের মধ্যে আসে না। আর দেখবে অন্ধকার ঘর হয়ে থাকলে না ঘুমটাও বেশ গভীর হয়, ভালো হয়। যদিও ঘুমের গভীরতা এখন অনেকখানি কমে গেছে তবুও আর কি। তো যাই হোক দেখো বিছানাপত্র তুলে নিয়ে বেডশিটটা ঝেড়ে নিয়ে একটুখানি টান টান করে পেতে নিচ্ছি, তাহলেই এই রুমের কাজকর্মটা আমার কমপ্লিট হয়ে যাবে। ওদিকে রান্নাঘরে প্রেশার কুকারে কুমড়ো শাকও বসিয়ে এসেছি, আবার এদিকে ভেন্ডি সিদ্ধটাও একদম মানে ইন্ডাকশনের আঁচটা কমিয়ে দিয়ে বসিয়ে এসেছি। তো একা হাতে যেহেতু কাজ করি তখন কি বলতো সেক্ষেত্রে আর কি মানে এদিকে ওদিকে মানে কি বলবো বুদ্ধি করেই কিন্তু কাজ করতে হয়, নইলে কিন্তু সব কাজ সময় মতো শেষ করা যায় না। তো দেখো বিছানার চাদর টাদর ঝেড়ে নিলাম, তারপর আবার কি করছি ফার্নিচারগুলো একটুখানি মোছামুছি করে নিচ্ছি। আর রোজ দিন যদি ফার্নিচার না মুছি আমার পেটের ভাত হজম হবে না জানো। এক আধ দিন ভাবি যে বাদ দিয়ে দেবো, কিন্তু কিছুতেই আমি এই স্বভাবটাকে চেঞ্জ করতেই পারছি না। যদিও কি বলতো আমার মনে হয় ভালোই স্বভাব, জিনিসপত্র দেখবে যত বেশি যত্ন করা যায় ততই কিন্তু টেকসই হয়। তো যাই হোক এই যে পুরো রুমটা তোমাদের একটুখানি গোছানোর পর কেমন লাগে সেটা দেখিয়ে নিলাম। রোজ দিনই যদিও তোমরা দেখো তবুও আজও একবার দেখিয়ে নিলাম, কারণ গোছানো ঘর দুয়ার দেখতে কার না ভালো লাগে, তাই না বলো। আর আমার ঘরের প্রতিটা জিনিস আমি কিন্তু ভীষণভাবে যত্ন করে রাখি, কারণ অনেক স্বপ্ন নিয়ে আমি এই যে আমাদের ফ্ল্যাটটা দেখছো সেটা করতে পেরেছি। তো জানোই তো স্বপ্নের মূল্য কতখানি। তো ওই জন্যই কি বলতো প্রত্যেকটা জিনিস ভীষণভাবে যত্ন করি আর কেয়ার করি। তো যাই হোক এখন দেখো চলে এসেছি ব্যালকনিতে। কালকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তোলা হয়নি, যেহেতু ব্যালকনিতে থাকে সব দিন যে সন্ধেবেলা বা বিকেলবেলা তুলে নিই তা কিন্তু না। আর যেহেতু কালকে একটুখানি বৃষ্টিও হয়েছিল তার জন্য ওয়েদারটা কি বলবো একটু সে স্যাঁতস্যাঁতে মতো ছিল, ওই জন্য জামা কাপড়গুলো আর তুলিও নি। তো আজকে আর কি এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিলাম, তারপর সব কিছু গোছগাছ করে গুছিয়ে নেব। আর এদিকে দেখো ততক্ষণে এই যে প্রেশার কুকারের সিটিটাও পড়ে গেছে, আমার কুমড়োর শাকটাও সেদ্ধ কিন্তু হয়ে গেছে, জাস্ট দুটো সিটি মেরে নিয়েছি আর কি। তো কুমড়োর শাক আর কি আর লাউ শাক এই জাতীয় শাকগুলো আমার হাজব্যান্ডের খেতে ভীষণভাবেই পছন্দ করে আর কি।
তো আমিও কিন্তু খুব পছন্দ করি, কিন্তু বিয়ের আগে কি বলো তো এই সব শাক জাতীয় খাবার বেশিরভাগটাই আমি খেতাম না, জানো তো। তো ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে মানে থেকে ওর সাথে এই খাবারগুলো বেশ খেতে শিখেছি, আর এখন খুব মানে আনন্দ সহকারেই খাই কিন্তু। আর এদিকে দেখতেই পেলে নানা রকমের সবজি কেটে নিয়েছি, তো এই যে সব রকম সবজি দিয়ে ঝোল হবে। আর এখানে কেটেছি কিছুটা বিনস, পেঁপে আর গাজর, আর নিয়েছি একটা টমেটো। তো এটা দিয়ে মাটন স্টুটা আজকে আমি বানাবো। তো এদিকে হবে তোমার সব কিছু সবজি দিয়ে ঝোল, আর ওদিকে হবে মাটন স্টু, আর বানাবো কুমড়োর শাক, আর হচ্ছে ভেন্ডি সিদ্ধ। এই হলো আজকের মেনু। অবশ্য কালকের কয়েক পিস মাছ রান্না করা আছে, তো দেখা যাক কি করা যায় লাস্ট অবধি। আর দেখো পটলগুলো ফ্রিজে রাখা ছিল, কেমন যেন ভেতরটা একদম হলুদ হয়ে গেছে, তাই ভিতরের অংশটা না আমি আবার চামচ দিয়ে বাদ দিয়ে ফেলে দিলাম, কেমন যেন লাগছিল। আর বীজগুলোও খুব শক্ত শক্ত, তো ওই জন্য এগুলো কেটে ফেলে দিলাম। আর এখন দেখো বড় মেয়ে ওর বাবার জন্য ফলগুলো কেটে দিচ্ছে, আর আমি এদিকে লঙ্কা নিয়ে এসছে বাজার থেকে অনেকটা, তাই লঙ্কার বোটাগুলো বসে বসে ছাড়াচ্ছি। মেয়েকে লঙ্কার বোটাগুলো ছাড়াতে দিইনি, কারণ কখন অন্যমনস্ক হয়ে আঙুলটা মানে মুখে দিয়ে দেবে বা হাতে চোখে মুখে দিয়ে দেবে, জ্বালা করবে, তাই বললাম আমি লঙ্কার বোটাটা ছাড়াই, তুই বাবাকে ফলটা কেটে দে। তো ওই জন্যই আর কি কাজটা একটুখানি অদল বদল করে নিয়েছে। আর এই যে দেখো রুমটা পুরো পরিষ্কার করে রেখেছিলাম, তারপর আমার হাজব্যান্ডের একটা পেপারস আর কি খুঁজে পাওয়া যাচ্ছিল না অফিসের, তো সেটা খুঁজতে খুঁজতে এই যে মেডিকেলের সমস্ত পেপারস ঘেঁটে করা হয়ে গেছে। যাক শেষ অবধি খুঁজে পাওয়া গেছে, কারণ হচ্ছে মানে ট্রিটমেন্টের জন্য এত পেপারস হয়ে গেছে, মানে কোথায় কোনটা কি রাখছি কিছুই যেন খুঁজে পাচ্ছি না। অবশ্য সব কিন্তু আলাদা আলাদা ফাইল করেই রাখা আছে, তবুও কিছু কিছু সময় না ব্রেন যেন কাজ করে না, মানে যে পেপারসটা খুঁজছি হয়তো চোখের সামনেই সেটা আছে, কিন্তু সেই দেখেও সেটা বুঝতে পারছি না যে হ্যাঁ এই পেপারটাই খুঁজছি, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। মানে মাঝে মাঝে ভীষণভাবে মানসিক টেনশনের জন্যই হয়তো এগুলো হচ্ছে। তো যাই হোক শেষ অবধি খুঁজে পাওয়া গেছে, তো খুঁজে দিয়ে তাকে আবার চলে এসেছি রান্নাঘরে, যেহেতু রান্নাঘরে কড়াইটা বসানো ছিল। তো আগে ওই যেগুলো মানে পটল, তারপর ডাঁটা, বেগুন যেগুলো ছিল সেগুলো সব একবার ভেজে কষে একটু তুলে নিয়েছি, তারপর আবার ওই পেঁপে, গাজর, আলু, কচু একটু দিয়ে সেগুলো আবার ভাজতে বসিয়ে দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে চলে এসেছি আবার বেডরুমে এই যে ফাইলপত্রগুলো সেগুলো আবার ঠিকঠাক করে রাখতে। কারণ যখন ডাক্তার দেখাতে যাব, ডাক্তার তো এটা চাই ওটা চাই, কখনো এই পেপারস ওই পেপারস করে, তখন না মাথা গুলিয়ে যায় জানো তো। তো ওই জন্যই সমস্ত কিছু ফাইল আমি মেনটেন করি, তো সেইগুলো আবার সব জায়গা মতো গোছগাছ করে সব রেখে দিচ্ছি, আর যেগুলো লাগবে না সেগুলো একটু তুলে রাখছি। তো যাই হোক দেখো এই যে মানে কত পেপারস বুঝতেই পারছো, প্রত্যেকটা ফাইলে মানে গাদা গাদা পেপারস ভর্তি হয়ে আছে। তো দেখো প্রায় মানে 7-8টা ফাইল হবে জানো তো। তো যাই হোক যেহেতু মানে কি বলবো অনেক দিন ধরেই তো ট্রিটমেন্ট চলছে, তাই সমস্ত পেপারসগুলো নিয়েই কিন্তু আমরা যখনই ডাক্তারের কাছে যাই সবগুলোই সাথে করে নিয়ে যাই, কারণ কখন কোনটা ডাক্তার দেখতে চায় কোনো ঠিক থাকে না। আর একবার এরকম হয়েও ছিল জানো তো, মানে নিয়ে যাইনি কাগজপত্র কিছু বাড়িতে রেখে গেছিলাম, ব্যাস ডাক্তার দেখছি ওইটাই চাইছে, তো কি ঝামেলা। তো যাই হোক শেষ অবধি উদ্ধার হয়েছিলাম। বড় মেয়ে যেহেতু বাড়িতে ছিল, সে আবার ফোনে ছবি তুলে পাঠিয়ে দিয়ে সেখান থেকে আবার প্রিন্ট আউট বের করে তারপর ডাক্তারকে দেখাতে হয়েছে। তো সেই ভুলের পর থেকে আর কখনো এরকম ভুল করি না, যেদিনই ডাক্তারের কাছে যাই এই সমস্ত ঝোলা ঝম্প নিয়েই আর কি ডাক্তারের কাছে যায়। তো দেখো এখন সমস্ত আবার এই যে ওয়ার্ড্রোবের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, আর মাঝে মধ্যে গিয়ে কিন্তু আবার রান্নাঘরে সবজিপাতিগুলোও নেড়ে আসছি, যেহেতু কড়াইতে বসানো আছে আর যেহেতু আঁচ কমিয়ে দিয়ে করছি। আর আমি কি বলতো রান্নাবান্নাগুলো সবসময় কিন্তু ওই আঁচ কম বেশি করেই করি। আর এদিকে দেখো কালকে সন্ধেবেলা আদাও কিন্তু ছাড়িয়ে রেখেছিলাম, আমি একসাথে অনেকটা আদা পেস্ট করে রেখে দিই, তাহলে আমার অনেকখানি রান্নার সুবিধে হয়, কারণ একা হাতে সবটা করি তো, তাই কিন্তু কিছুটা হলেও আমাকে মানে কি বলবো বুদ্ধি করেই কিন্তু চলতে হয়। তো জানি টাটকা তাজা খাওয়া খুবই ভালো, কিন্তু একার ঘরে সেটা কিন্তু সত্যি সম্ভব হয় না। তো এই যে দেখো প্রায় 10 দিন 7 দিন আমার চলে যাবে এই আদার পেস্টটা। তো আদার পেস্ট করে নিয়েছি, আবার ডাল ভিজিয়ে রেখেছি সেটাও একটুখানি পেস্ট করব, আবার অনেকটা রসুনও ছাড়িয়ে রেখেছি জানো, কালকে সন্ধেবেলা ওই কুমড়ো শাক কাটাকুটি, তারপরে যে আদা ছাড়ানো, রসুন ছাড়ানো, এই সব কাজগুলোকে করে রেখেছি। তো আমি এই সব কাজগুলো বেশিরভাগ সময় কিন্তু সন্ধেবেলা করে রাখি। আর তোমরা এক দিদি আমার ভিডিওতে কমেন্ট করেছো ডুমুর ছাড়ানো নিয়ে, তো তপতি বিশ্বাস দিদিভাই হবে নামটা।
তো আমি কিন্তু একটুও রাগ করিনি দিদিভাই, কারণ আমি তোমার বোনের মতো, সব কাজ সবাই নাই জানতে পারে। তুমি যে আমাকে শিখিয়ে দিয়েছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ পরের বার যখন ডুমুনি আসবে আমি তুমি যেভাবে বলে দিয়েছো আমি কিন্তু সেভাবেই পরিষ্কার করব, তাহলে আমার সময়টাও বাঁচবে আর সবথেকে বড় কথা আমি কিছু একটা শিখতেও পারবো। তোমাদের আগেও বলেছি এখনও বলছি, যদি আমার কোনো কিছু ভুল ত্রুটি তোমরা দেখতে পাও বা ভাবো যে আমি মানে বেকার পরিশ্রম করছি, সেক্ষেত্রে কিন্তু আমাকে তোমরা একটুখানি শিখিয়ে পড়িয়ে নিও, তাহলে আমার ভীষণভাবেই ভালো লাগবে। আমার তো পড়াও নেই, প্রেমও নেই। কি অবস্থা, মা বলে মানিয়েই না। তো বড় মেয়ের সাথে একটুখানি ইয়ার্কি করে নিলাম। তো বড় মেয়ে আমাকে বলছে মা তোমার সাথে কথা আছে। তো আমি বলছি কি ঘটিত কথা, প্রেম ঘটিত না পড়া ঘটিত? দুটোই তো প দিয়ে শুরু। তা বলছে না না পড়া ঘটিত। তো ওই নিয়ে একটু হাসি মজা করলাম। আমি, আমার মেয়েরা, আমার হাজব্যান্ড সবাই কিন্তু বাড়িতে সবার সাথে ভীষণভাবেই ফ্রি, জানো তো। তো আমি মনে করি যে বাচ্চাদের সাথে যত ফ্রি থাকা যায় তারা কিন্তু সেই ফ্রেন্ডলি আচরণ করে বাবা মার সাথে, আর কোনো কিছু কথা বলতেই দ্বিধা করে না। কোনো কিছু ওরা যদি মানসিক সমস্যায় থাকে, যেহেতু এখন তো বড় হচ্ছে, তাদের সাথে ফ্রিভাবে মেশাটাই কিন্তু ভালো। তো কখনো যদি ওরা কোনো মানসিক সমস্যায় ভোগে তাহলে কিন্তু সেটা বাবা মাকে খুলে নির্দ্বিধায় বলতে পারবে। আর মায়ের মতো সাজেশন বা গাইড কিন্তু পৃথিবীর আর কোনো কেউ দিতে পারে না, কারণ মা হচ্ছে সব থেকে সেই মানুষ যে পৃথিবীর কি বলবো সব থেকে ভালো চাই সন্তানের বেশি আর কি, তাই না বলো? তো তোমরা যারা মা আছো তাদের জন্যই বলছি, তোমাদের বাচ্চাদের সাথেও তোমরা কিন্তু ফ্রেন্ডলি আচরণ করবে, দেখবে এতে কিন্তু সম্পর্কটা অনেক অনেক বেশি মধুর হয়। তো দেখো এই যে গল্প করতে করতে কুমড়োর শাকটাও হচ্ছে রান্না করা কমপ্লিট হয়ে গেছে, যেহেতু সিদ্ধ করাই ছিল। তো ওই যে ডাল যেটা ভেজাতে দিয়েছিলাম সেটাও তো দেখলে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। তো তারপরে কড়াইতে একটুখানি তেল আর শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েছিলাম, তারপরে ওই পেস্ট করা ডালটা আর কি একটুখানি দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর কুমড়োর শাক সেদ্ধ করা যেটা ছিল সেটা ঢেলে দিলাম। আর সেদ্ধ করার সময় আমি অবশ্যই একটুখানি নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম, তাই এখন সামান্য একটু নুন আর সামান্য চিনি দিলাম। তো ভীষণভাবে কিন্তু খেতে ভালো লাগে এরকম করে শাক আমি রান্না করি। তোমাদের যদি আরও অন্য কোনোভাবে রেসিপি জানা থাকে আমাকে অবশ্যই জানাতে পারো, আমি কিন্তু শিখতে ভীষণ ভালোবাসি। আর কোনোভাবেই কিন্তু আমি রাগ করব না, বরং আমার অনেক বেশি ভালো লাগবে যে তোমরা আমাকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছ। তো এই যে রান্না এখন কমপ্লিট হয়ে গেছে প্রায় আর কি। আর ওদিকে প্রেশার কুকারে ওই যে মাটন স্টুটাও বসানো আছে। তো আজকে ভীষণ খেতে ভালো হয়েছিল, হাজব্যান্ডের কাছে অনেক 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 যশ পেয়েছি যে এত ভালো আমি মানে মাটন স্টুটা করেছিলাম। তো যাক, যার জন্য এত কিছু মানে ভালোভাবে মন দিয়ে করেছি তার খেতে ভালো লেগেছে, তার জিভে স্বাদ লেগেছে, ব্যাস আর কিছু চাই না। এর থেকে বড় পাওয়া কিন্তু কোনো কিছুই আর হয় না, তাই না বলো? কোনো কাজ করব তার প্রশংসা পাবো, সত্যি ভীষণ খুশি হয়ে যায় মনটা। আমরা মেয়েরা দেখবে এই অল্পেতেই কিন্তু খুশি হয়ে যায়, এই ছোট্ট ছোট্ট পাওয়াগুলোই আমাদেরকে অনেকখানি কাজে উৎসাহ দেয়। আর তোমরা যারা আরোই আমাকে কমেন্ট করে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যেমন ইচ্ছে ডানা, তারপর হচ্ছে ঈশিতা কিচেন, হাসান শেখ, তারপর ক্যাচ লাইফ উইথ ডলি, বর্ণালীর হেসেল। তো তোমাদের সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আরও কিছু কিছু আছে যেমন শ্রীপর্ণা দেবনাথ, ঈশানী, তারপর সাভান ব্লগস। তোমরা প্রতিনিয়তই আমাকে কমেন্ট করো, আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে, আমি অনেক অনেক বেশি ভিডিও করার আরও উৎসাহ পাই। আর দেখো এই ঘরের বিছানাটাও আমার তোলা পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার এই যে আজকে বেডশিটটা বললাম তোমাদের চেঞ্জ করব, তো ওই জন্য বেডশিটটা তুলে নিচ্ছি। কাল থেকেই ভাবছিলাম যে চেঞ্জ করব, তো বৃষ্টির জন্য তো চেঞ্জ করিনি। এই যে এখন আবার আলাদা একটা বেডশিট পেতে নিলাম। কি বলো তো, এই হালকা কালারের বেডশিট যদি গরমকালে পাতা হয় তাহলে কি হয় বলো তো, দেখবে ঘরটাও ভালো লাগে আর যেন গরমটাও মনে হয় একটুখানি কম 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 লাগে। চোখে যত দেখবে লাইট কালার দেখবে ততই দেখবে যেন মানে গরম কম লাগে, এরকমই মনে হয়। তাই গরমকালে সবসময় আমি চেষ্টা করি লাইট কালারের বেডশিটগুলো পাতার আর কি। অবশ্য এতে করে খাটনি বেশি হয় ঠিকই, কিন্তু ঘর তোর দেখতে কিন্তু ভীষণভাবেই ভালো লাগে।
তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর গোছানোর কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েই স্নান করতে চলে যাব। আর তোমাদের মধ্যে কালু ঘোষ নামে একজন আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো যে আমার 3 BHK ফ্ল্যাট কিনা। তো হ্যাঁ গো, আমার 3 BHK ফ্ল্যাট। খুব শীঘ্রই তোমাদের আমার হোম ট্যুরটা দেব, ইচ্ছে আছে। তো দেখা যাক কবে কি দিতে পারি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক হ্যাপি থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্টের মাধ্যমেও কিন্তু জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।